মায়া, ইউ বাস্টার্ড, তোকে যদি আমি আগে চিনতে পারতাম। এই বলে ঘরের মধ্যে থাকা একটা লাঠি নিয়ে মায়াকে অভিরূপ মারতে যাবে, কিন্তু পারল না। অভিরূপ ছিটকে মেঝেতে পড়ল। যেন মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি তাকে আগে যেতে বাধা দিল। অভিরূপের এই রকম অবস্থা দেখে মায়ার ঠোঁটে একটা হাড় হিম করা হাসি খেলে গেল। তারপর মায়া হাসতে হাসতে বলল, সঙ্গে যারা যুক্ত হয়েছে আমি তাদের সকলকে মেরে ফেলেছি। তোমার পালা। তো গল্প শুরু করার আগে আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, হেডফোনটা তো পরে নিন, না হলে আড্ডার এই মজা পাবেন কিভাবে। পরে নিয়েছেন? তাহলে শুরু করা যাক। হ্যাপি লিসনিং। হোক গল্প হোক প্রেমের কথা, আসো একসাথে ময় কাটাই বেলা। আজ একসাথে যদি মন করে, তাহলে নিয়ে নিও আমার সাথে। হবে থ্রিল আর সাসপেন্স, কিছুটা রোম্যান্টিক, হবে হরর কিংবা হবে কমেডি। তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। প্রেম, হরর, কমেডি এবং থ্রিল ফিচারিং তেপান্তরের আড্ডা। অভিরূপ ছোটবেলা থেকে পড়াশোনায় একদমই ভালো ছিল না। অভিরূপ পড়াশোনার থেকে লিখতে বেশি ভালোবাসত। বাড়ি থেকে স্কুল যাওয়ার নাম করে লাইব্রেরিতে গিয়ে বই পড়ত। ও যখন অষ্টম শ্রেণীতে পড়ত, তখন ওর প্রথম লেখা ছোট গল্প স্থানীয় একটি খবরের কাগজে বেরিয়েছিল। তারপর অভিরূপ যখন কলেজে পড়ত, তখন ওর লেখা একটি রহস্য উপন্যাস স্থানীয় সংবাদপত্রের ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। অভিরূপের এই লেখাটাই ওর ভাগ্য বদলে দিয়েছিল। ধীরে ধীরে ওর লেখা সাধারণ মানুষ পছন্দ করতে শুরু করলো। আর এইভাবেই অভিরূপের সাহিত্য জগতে পথ চলা শুরু হলো। এখন অভিরূপ একজন বিখ্যাত লেখক। ওর লেখা গল্প পড়ার জন্য জনতা অধীর আগ্রহে বসে থাকে। সোশ্যাল মিডিয়াতে ওর ফলোয়ারের সংখ্যাও বেশ ভালো। অভিরূপের আসন্ন একটি গল্প 25শে ডিসেম্বরে প্রকাশিত হবে। ওর হাতে মাত্র 2 মাস সময়, কিন্তু এখনো পর্যন্ত গল্প সাম্প্রতিক কোনো ধারণাই ওর মাথায় আসেনি। এই রকম ঘটনা ওর সাথে আগে কখনো ঘটেনি। তাই অভিরূপ একটু মানসিক অস্থিরতায় ভুগছে। অভিরূপ অনেকবার লেখার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তাই বাধ্য হয়েই অভিরূপ ম্যাগাজিনের সম্পাদককে ফোন করল। হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে অতীশ হাজরা বলল, তোমার লেখা কত দূর? তোমার লেখার অপেক্ষায় আছি। অভিরূপ একটু বিমূঢ়ভাবে জবাব দিল,
এইবার আপনার ম্যাগাজিন আমার গল্প ছাড়াই প্রকাশিত হোক। অতীশ হাজরা বলল, কি বলছো অভিরূপ? এরকম বলছো কেন? কি হয়েছে? অভিরূপ বলল, এইবারের গল্প সম্পর্কে আমার মাথায় কোনো আইডিয়াই আসেনি। হঠাৎ করে এরকম আইডিয়া ব্লক সমস্যাটাকে নিয়ে আমি প্রচণ্ড মানসিক অস্থিরতায় ভুগছি, বুঝলেন? অতীশ হাজরা খানিকক্ষণ চুপ করে থেকে জবাব দিল, তোমার সমস্যাটা আমি বুঝতে পেরেছি। আমার কাছে তোমার সমস্যার একটা সমাধান আছে। অভিরূপ বলল, কি স্যার? অতীশ হাজরা বলল, শহরের এই কোলাহলপূর্ণ পরিবেশ থেকে বেরিয়ে একটি নির্জন ও শান্ত জায়গায় গিয়ে লেখালেখি শুরু করো। এইরম কোলাহলপূর্ণ শহুরে জায়গায় ওইরম শান্তির জায়গা পাবো কোথায় মশাই? অতীশ হাজরা বলল, কলকাতা শহর থেকে মাত্র 200 কিলোমিটার দূরে আমাদের কোম্পানির একটা গেস্ট হাউস আছে। এই সবে মাত্র 7 দিন হয়েছে আমি ওই গেস্ট হাউসটা কিনেছি। ওটা একটা স্পেশাল গেস্ট হাউস যেখানে আমরা সচরাচর কাউকে থাকতে দিই না। তুমি আমার ম্যাগাজিনের সাথে প্রথম থেকেই যুক্ত, তাই তোমাকে অফারটা দিলাম। তুমি যদি চাও তাহলে ওই গেস্ট হাউসে থাকতে পারো। ওখানে তোমাকে কেউ ডিস্টার্বও করবে না, আর লেখালেখির জন্য একটা খাসা পরিবেশ। অভিরূপ এক নিঃশ্বাসে অফারটা লুফে নিল, তারপর বলল, নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, আমি যাব। ওকে, তাহলে কাল সকালে আমি তোমাকে গেস্ট হাউসের চাবিটা তোমার বাড়িতে পাঠিয়ে দেব। অভিরূপ বলল, ঠিক আছে স্যার। পরের দিন সকালে সঠিক সময়ে অতীশ হাজরার লোক এসে গেস্ট হাউসের চাবিটা অভিরূপকে দিয়ে গেল। তারপর আর কি, অভিরূপের নিজের সমস্ত যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল ওর গন্তব্যস্থলে। প্রায় তখন দুপুর 1:30 বাজে। অভিরূপ রাস্তার পাশে একটা হোটেলের কাছে নামল। গাড়িটা রাস্তার এক প্রান্তে রাখল। তারপর হোটেলে এসে খাবার অর্ডার দিল এবং রাত্রের জন্য কিছু খাবার প্যাক করার নির্দেশ দিল। হোটেলের মালিক অভিরূপকে একটু বসতে বললেন। অভিরূপ হোটেলের একটি নিরিবিলি এবং ঠান্ডা জায়গায় গিয়ে বসল। তারপর অভিরূপ পকেটে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। সিগারেট খেতে খেতে অভিরূপ দেখল দূরে একটা গাছের তলায় একজন সাধু বসে আছে। সাধুটা একভাবে অভিরূপের দিকে তাকিয়েই আছে। প্রথমে অভিরূপের মনে হলো সে হয়তো এখানে নতুন এসেছে, তাই হয়তো তাকে দেখছে, কিন্তু না, সাধুটা অনেকক্ষণ ধরেই এইভাবে তাকিয়ে থাকে। এবার অভিরূপের একেবারে ভালো লাগছে না জিনিসটা। মনের মধ্যে বারবার এক প্রকারের চাপা বিরক্তির সৃষ্টি হচ্ছে। অভিরূপ আর থাকতে পারল না এবং এগিয়ে গিয়ে সাধুটাকে একটু ধমক দিয়েই বলল, কি মশাই, অনেকক্ষণ ধরেই দেখছি আপনি আমার দিকে একভাবে তাকিয়ে আছেন। আপনি আগে কখনো নতুন লোক দেখেননি নাকি? আপনি এখানে লোক দেখতে এসছেন নাকি ধ্যান করতে এসছেন? সাধুটা অভিরূপের কথা শুনে একটুও না রেগে বলল, তুমি সাবধানে থাকবে, তোমার মাথার উপর অনেক বড় বিপদ বিদ্যমান। ঈশ্বর তোমার মঙ্গল করুক। অভিরূপ বলল, মানে আপনি কি বলতে চাইছেন? আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। সাধুটা কিছু বলতে যাবে এমন সময়
হোটেলের একজন কর্মচারী অভিরূপকে ডাকলো। দাদা, আপনার খাবার রেডি হয়ে গেছে, নিয়ে যান। অভিরূপ পিছনে ফিরে জবাব দিল, হ্যাঁ যাচ্ছি, রাখুন। তারপর অভিরূপ যখন সামনের দিকে তাকালো তখন সে একবারে চমকে উঠল। সেই সাধুটা এখন আর সেখানে নেই, যেন মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেছে। অভিরূপ এদিক ওদিক সাধুটাকে খুঁজল, কিন্তু সাধুটাকে কোথাও দেখতে পেল না। অভিরূপ মনে মনে বলল, একবারে সাধুটা কোথায় চলে গেল? আর ও কি যেন বলছিল, কি যে বলল কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা, এগোনো যাক। খাবারের বিল মিটিয়ে দিয়ে অভিরূপ ওই হোটেলের একজন লোককে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, ওই যে ওখানে একজন সাধু বসেছিলেন, সে কোথায় গেল? আপনি কি তাকে দেখেছেন? কে সাধু? আপনি কার কথা বলছেন? আর এখানে সাধু আসবে কোত্থেকে? আপনার বোধহয় কোনো ভুল হয়েছে, আমি কোনো সাধু দেখিনি। আরে ওই গাছটা তলে সাধুটা বসেছিল, আমার সাথে কথা বললো, আর আপনি বলছেন দেখেননি? সেই লোকটা আবার একই জবাব দিল। এই কথা শুনে অভিরূপ বেশ খানিকটা ভয় পেল। তাহলে কি আমি ভুল দেখলাম? অভিরূপ কিছুই বুঝতে পারছিল না। এমন সময় অভিরূপের ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে অভিরূপ দেখল অতীশ হাজরা ফোন করছে। অভিরূপ হ্যালো বলতেই অতীশ হাজরা অভিরূপকে জিজ্ঞাসা করলো, তুমি গেস্ট হাউসে পৌঁছে গেছো? অভিরূপ বলল, না স্যার, রাস্তা আছি তো, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। অতীশ হাজরা বলল, ঠিক আছে, সন্ধ্যের আগে গেস্ট হাউসে পৌঁছে যাবে, দেরি করবে না। ও আর একটা কথা, আমি তোমার জন্য পুরো গেস্ট হাউসটাকে লোক দিয়ে পরিষ্কার করে রেখেছি, ওখানে তোমার কোনো অসুবিধা হবে না। এরপর অভিরূপ ধন্যবাদের বন্যা বইয়ে ফোনটা রেখে দিল। এখন প্রায় বিকেল 5টা বাজে। অভিরূপ গেস্ট হাউসে এসে পৌঁছেছে। সূর্য তখন পশ্চিম দিকে অস্ত যাবার তোড়জোড় করছে। গেস্ট হাউসটা জনবসতি থেকে অনেক দূরে। গেস্ট হাউসের প্রবেশটা অভিরূপের খুবই পছন্দ হলো। চারিদিক নিস্তব্ধ এবং শান্তি। এই রকম পরিবেশ অভিরূপ এতদিন ধরে চাইছিল। অভিরূপের মনে হলো যেন গেস্ট হাউসটা তাকে ইশারা করে ডাকছে। অভিরূপ আর দেরি না করে পকেট থেকে গেস্ট হাউসের চাবি বার করে তালাটা খুলে ঘরের ভেতরে ঢুকল। ঘরের সব লাইট জ্বালিয়ে দিল। ঘরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝক তকতক করছে। গেস্ট হাউসের ঘরগুলো বেশ বড় বড়। অভিরূপের প্রচণ্ড ক্লান্তি লাগছে। গেস্ট হাউসের একটা ঘর বেছে নিয়ে সেখানে ফ্রেশ হয়ে খানিকক্ষণ বিশ্রাম নিল। অফিসের সমস্ত কাজ শেষ করে যখন অতীশ হাজরা অফিসটাকে বন্ধ করার জন্যে কি ডেস্ক থেকে চাবিটা আনতে গেল, তখন সেখানকার টেবিলে রাখা একটা সাদা খামে মোড়া চিঠি দেখতে পেল। অতীশ হাজরা চিঠিটা হাতে নিয়ে দেখল। খামের উপরে অতীশ হাজরার নাম লেখা আছে। অতীশ হাজরা মনে মনে বলল, আমার জন্যে চিঠি? কে পাঠিয়েছে? চিঠিটার প্রথম ভাগ খুলতেই তাতে বড় বড় অক্ষরে লেখা আছে, সাবধান, পড়বেন না। চিঠিটা অতীশ হাজরা প্রথমে মনে করল
হয়তো তাকে কেউ ভয় পাওয়ানোর চেষ্টা করছে। অতীশ হাজরা সাবধান বাণী উপেক্ষা করে চিঠিটার দ্বিতীয় ভাঁজটা খুলে ফেলল। চিঠিটার মধ্যে একটা কবিতা লেখা ছিল। অতীশ হাজরা মনে মনে একটু হেসে বলল, এই সাধারণ একটা কবিতার জন্য সাবধান বাণী। অতীশ হাজরা জোরে জোরে কবিতাটা পড়তে লাগলো। In shadows deep where darkness thrives, the devil dances crooning alive. With flames for eyes and horns that gleam, he tempts the soul with twisted dreams. Whispers know his promise wave, a symphony of sin where heart deceive. কবিতাটা পড়ার কয়েক মুহূর্তর মধ্যেই কেমন যেন একটা অজানা ভয় অতীশ হাজরার মনে জমাট বাঁধতে লাগলো। অতীশ হাজরার কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। এবার ধীরে ধীরে অতীশ হাজরার সারা শরীর আড়ষ্ট হতে শুরু করলো। রুমাল দিয়ে কপালের ঘাম পুছতে পুছতে যখন অফিস থেকে বাইরে বেরোতে যাবে, এমন সময় অফিসের দরজাটা বন্ধ হয়ে গেল এবং অফিসের সমস্ত লাইটগুলো নিভতে জ্বলতে শুরু করলো। এবার অতীশ হাজরা একটু ভয় পেতে শুরু করলো। আলোগুলো জ্বলা নেভা করতে করতে এক সময় সব আলো নিভে গেল। পুরো অফিসটা একবারে গাঢ় অন্ধকারে ঢেকে গেল এবং সেই অন্ধকারের মধ্যে থেকে একটা ভয়ানক হাড় হিম করা দানবীয় হাসি শুনতে পাওয়া গেল। অতীশ হাজরা এবার প্রচন্ড ভয় পেয়ে গেল। অতীশ হাজরা ভয়ার্থ কণ্ঠে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই, সব চুপচাপ। অতীশ হাজরা কাঁপা কাঁপা হাতে পকেট থেকে ফোন বার করে টর্চ জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু ফোনের চার্জ না থাকার কারণে টর্চ জ্বলল না। নিস্তব্ধ ঘরে অতীশ হাজরার হৃৎপিণ্ডর ধুকপুকুনির শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাওয়া গেল না। কিন্তু তারপর যা ঘটল তা অত্যন্ত ভয়ানক। সেই অন্ধকারের মধ্যে অতীশ হাজরা একটা লাল গনগনে চোখ দেখতে পেল। মনে হচ্ছে যেন সেই চোখে দাউ দাউ করে আগুন জ্বলছে। অতীশ হাজরার মনে হলো যেন সেই চোখ দুটো তাকিয়ে দেখছে তাকে। তারপর অফিসের সমস্ত আলো জ্বলে উঠল এবং অতীশ হাজরা যা দেখল তাতে তার পুরো শরীর অবশ হয়ে গেল। সামনে আধা মানুষ এবং আধা জন্তুর সমন্বয়ে তৈরি একটা ভয়ানক দানব দাঁড়িয়ে আছে। দানবটার চোখে একটা হিংস্র চাউনি। সেই দানবটার হাত থেকে বাঁচার জন্য অতীশ হাজরা পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। সেই দানবটার লকলকে সরু জিভ দিয়ে অতীশ হাজরার পুরো শরীরটা জড়িয়ে ধরল। তারপর অতীশ হাজরার শরীরটাকে শূন্যে ভাসিয়ে দিয়ে সজোরে মেঝেতে আছাড় মারল। অতীশ হাজরার মাথা ফেটে ঘিলুগুলো মেঝের চারিপাশে ছড়িয়ে পড়ল। অতীশ হাজরার শরীর থেকে রক্তের প্রবাহমান ধারা বইতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যেই ঘরটা রক্তের স্রোতে ভেসে যেতে শুরু করল।
বিশ্রাম নিতে নিতে কখন যে অভিরূপের চোখে ঘুম এসে গিয়েছিল অভিরূপের মনে নেই। প্রায় রাত 9টার সময় অভিরূপের ঘুম ভাঙল। অভিরূপ বাইরের আকাশের দিকে তাকালো। আকাশে বেশ কালো মেঘ জমাট বেঁধেছে, মনে হচ্ছে এক্ষুনি যেন বৃষ্টি হবে। অভিরূপ ঘরের সমস্ত জানলা বন্ধ করে দিল। রাত্রের খাবার খেয়ে অভিরূপ ল্যাপটপ চালিয়ে লেখালেখি শুরু করল। লিখতে লিখতে প্রায় অনেকটাই রাত হয়ে গেল। বাইরে তখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে। লেখার কিছুটা অংশ স্যাম্পল হিসাবে অতীশ হাজরাকে ইমেল করে পাঠিয়ে দিল। তারপর ল্যাপটপটাকে বন্ধ করে অভিরূপ শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা নিউজ চ্যানেলে অতীশ হাজরার রহস্যর মৃত্যুর খবর শুনে অভিরূপের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অভিরূপ নিজের কান ও চোখকে যেন কিছুতেই বিশ্বাস করতে পারল না। পুলিশ এই মৃত্যুটাকে খুনের রূপ দিয়েছে, কিন্তু পুলিশের কাছে পর্যাপ্ত পরিমাণে কোনো প্রমাণ না থাকায় পুলিশ কেসটাকে ক্লোজ করে দিয়েছে। খবরটা শুনে অভিরূপের মনটা খুব খারাপ হয়ে গেল। অভিরূপ মনে মনে বলল, এই তো কাল দুপুরেই আমার সাথে কথা হলো লোকটার, আর রাত্রিবেলায় এরকম ঘটনা ঘটল। এইসব কথাই ভাবছিল এমন সময় গেস্ট হাউসের কলিং বেলটা বেজে উঠল। অভিরূপ গিয়ে দরজাটা খুলল। দরজার ওপাশে একজন বছর 35-এর মেয়ে দাঁড়িয়ে আছে। অভিরূপ মেয়েটাকে জিজ্ঞাসা করল, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে আপনি? মেয়েটা বলল, আমার নাম মায়া। আমাকে অতীশবাবুই পাঠিয়েছেন আপনার খেয়াল রাখার জন্য, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। আমি তো ওনার অফিসেই কাজ করি। অভিরূপ বলল, আপনাকে তো ঠিক কখনো দেখিনি। মেয়েটা বলল, আমি কালকেই জয়েন করেছি। আমি বললাম, ও আচ্ছা, ভেতরে আসুন। অতীশ হাজরার ব্যবহারে অভিরূপ বেশ খুশি হলো, কিন্তু তারপর অভিরূপ মনে মনে বলল, উনি যদি বেঁচে থাকতেন তাহলে ওনাকে ধন্যবাদ জানাতাম। অভিরূপের মনটা আবার খারাপ হয়ে গেল। সারাদিন এইভাবেই চলল। দুপুরের খাওয়া সেরে অভিরূপ একটু বিশ্রাম নিল। ঘুম ভাঙল মায়ার কণ্ঠস্বরে। মায়া বলল, স্যার, বিকেল হয়ে গেছে। তারপর মায়া জিজ্ঞাসা করল, আপনি চা খাবেন? অভিরূপ বলল, হ্যাঁ। খানিকক্ষণ পর মায়া গরম গরম চা নিয়ে এলো। চা খেয়ে অভিরূপ একটু বাইরে বেরোলো। বাইরে যাওয়ার সময় মায়াকে বলে গেল, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে একটু রাত হবে। রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা লোকের সাথে ধাক্কা লাগলো অভিরূপের। লোকটা অভিরূপকে একবার দেখেই চিনে ফেলল। লোকটা বলল, আপনি বিখ্যাত লেখক অভিরূপ হালদার না? অভিরূপ হাসি মুখে বলল, হ্যাঁ, আমি অভিরূপ হালদার। লোকটা বলল, আমার নাম নিতেন ঘোষ। আমি এখানেই থাকি। আমি আপনার সমস্ত গল্প পড়েছি। আপনার গল্প আমার খুব ভালো লাগে। অভিরূপ বলল, ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। নিতেন জিজ্ঞাসা করল, তা আপনি এখানে? অভিরূপ বলল, গল্প লেখার জন্য একটা নিরিবিলি ও শান্ত জায়গা খুঁজছিলাম, বুঝলেন। এখানকার খবর পেলাম, তাই চলে এলাম। নিতেন জিজ্ঞাসা করল, আপনি এখানে কোথায় আছেন?
অভিরূপ বলল, এই তো এই শহরের বাইরে যে গেস্ট হাউস আছে, আমি ওখানেই থাকি। গেস্ট হাউসের কথা শুনতেই নিতেন ঘামতে শুরু করলো। কেমন যেন একটা অজানা ভয় ওর মুখটা শুকিয়ে গেল। রুমাল দিয়ে ঘাম পুছতে পুছতে নিতেন বলল, ওই গেস্ট হাউস ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোথাও চলে যান। ওই গেস্ট হাউস কোনো সাধারণ মানুষের থাকার জন্য একেবারে উপযুক্ত নয়। ওটা একটা শয়তানের ঘর। এর আগে ওই বাড়িতে আপনার মতো যারা যারা থাকতে এসেছিল তাদের খোঁজ কোনোদিনও কেউ পায়নি। অভিরূপ নিতেনের কথা শুনে একটু হেসে ফেলল। তারপর বলল, তুমি এসব কি বলছো? শয়তানের ঘর ওই বাড়িতে? যারা থাকতে আসে তাদের কারোর খোঁজ কোনোদিনও পাওয়া যায় না। হ্যাস। তারপর নিতেন বলল, না স্যার, বিশ্বাস করুন, এটা কোনো মিথ্যা কথা নয়। পৃথিবীতে এমন কিছু কিছু জিনিস আছে যা আমার বা আপনার পক্ষে ধরা ছোঁয়ার বাইরে, যার কোনো যুক্তি বা ব্যাখ্যা দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। ওই গেস্ট হাউসের একটা ভয়ানক ইতিহাস আছে। 1975 সালে একজন বাঙালি অধ্যাপক ওই গেস্ট হাউসটা বানিয়েছিলেন। উনি অধ্যাপকের পাশাপাশি একজন লেখকও ছিলেন। উনি বিভিন্ন বিষয়ের উপর বই লিখতেন। তখনকার সময় ওনার লেখা বই সবাই খুব পছন্দ করত। একবার উনি ভারতের প্রাচীন তন্ত্রবিদ্যার উপর রিসার্চ করছিলেন। রিসার্চ করার জন্য উনি লাইব্রেরি থেকে একটা বই এনেছিলেন, কিন্তু সেই বইয়ের ভাষা ওনার বোধগম্য না হওয়ার কারণে উনি ওখানকার একজন স্থানীয় মেয়েকে, যে ওই ভাষা জানে, তাকে সে বইয়ের ভাষা অনুবাদ করার জন্য রেখেছিলেন। একদিন বইটাকে উল্টে পাল্টে দেখতে দেখতে অধ্যাপকের নজরে একটা 6 লাইনের কবিতা চোখে পড়ল। ওই কবিতা অধ্যাপকের দৃষ্টি এমনভাবে আকর্ষণ করলো যেন মনে হলো অধ্যাপককে কেউ সম্মোহন করছে। অধ্যাপক মেয়েটাকে তৎক্ষণাৎ ওই কবিতা অনুবাদ করার জন্য নির্দেশ দিলেন। কবিতাটা পড়ার পরের দিন থেকে অধ্যাপক অজানা রোগে আক্রান্ত হলেন। অধ্যাপক অনেক বড় বড় ডাক্তার দেখালেন, কিন্তু কোনো ডাক্তারই রোগ ভালো করতে পারল না। ধীরে ধীরে অধ্যাপক শয্যাশায়ী হয়ে পড়লেন। ওনার শরীর ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যায়। তারপর 6 দিন পর অধ্যাপক মারা যান। মারা যাওয়ার আগে অধ্যাপক ওই মেয়েটাকে বলে যায়, ওটা কোনো সাধারণ কবিতা নয়, ওটা মৃত্যুদূতকে জাগানোর মন্ত্র। ওই মন্ত্রটা যেই পড়বে তার মৃত্যু অবধারিত। উনি আরো বলেন, ওই বইটা আর ওই কাগজটা যাতে ওই মন্ত্রটা অনুবাদ করা আছে সেই কাগজটা পুড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু ওই মেয়েটা অধ্যাপকের কোনো কথাই শোনেনি। তারপর থেকেই শুরু হলো সেই বৈশাচিক কাণ্ড। ওই মেয়েটা সেই অশুভ শক্তি, সেই মৃত্যুদূতকে জাগানোর জন্য গ্রামের অনেক ছোট ছোট বাচ্চাদের বলি দেয়।
এখানকার গ্রামের লোকেরা যখন ওই মেয়েটার পৈশাচিক কার্যকলাপ সম্পর্কে জানতে পারে, তখন রেগে গ্রামের সমস্ত লোক মিলে মেয়েটাকে জ্যান্ত পুড়িয়ে মারে। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই অশুভ শক্তি, সেই মৃত্যুদূত তখন জেগে উঠেছিল। তারপর ধীরে ধীরে গ্রামের লোকজন এক অজানা ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যেতে শুরু করলো। দেখতে দেখতে গ্রাম পুরো জনশূন্য হয়ে গেল। এসব দেখে গ্রামের জমিদার একজন তন্ত্র সিদ্ধ সাধুকে এই গ্রামে আমন্ত্রণ জানান। গ্রামের সামনে পা দিতেই সেই সাধু বুঝতে পারেন এই গ্রামের উপর এক অশুভ শক্তি বিরাজ করছে। সেই সাধু এই কথাটা জমিদারকে বলে। তারপর একদিন অমাবস্যার রাতে শুরু হয় প্রচণ্ড যাগযজ্ঞ। সেই সাধু ওনার সমস্ত শক্তি একান্ত করে সেই অশুভ শক্তিকে নিজের বশীভূত করলেন এবং উনি জমিদারকে নির্দেশ দিলেন ওই কবিতা যেন কেউ না পড়ে। যদি কেউ পুনরায় কবিতাটি পড়ে তাহলে আবার মৃত্যুদূত জেগে উঠবে। উনি আরো বললেন সেই অশুভ শক্তি প্রচণ্ড শক্তিশালী হওয়ায় আমি ওর প্রভাব থেকে শুধু এই গ্রামটাকে বাঁচাতে পেরেছি, কিন্তু ওই বাড়িটার উপর ওর প্রভাব চিরকাল থাকবে। যদি কেউ কোনোভাবে ওই বাড়ির সঙ্গে যুক্ত হয় অথবা যদি কেউ ওই বাড়িতে থাকতে আসে, তাহলে সে 7 দিনের মধ্যে মারা যাবে। ওই গেস্ট হাউসে যাওয়ার রাস্তা বন্ধ করে দেন এবং সমস্ত গ্রামবাসীকে ওই গেস্ট হাউসের আশেপাশে যেতে বারণ করেন এবং যারা তার এই নিয়ম লঙ্ঘন করে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে এই হুকুম জারি করেন। এই সব কথাগুলো শুনতে শুনতে অভিরূপের মুখ গম্ভীর হয়ে গেল। নিতেন আরো বলে চলল, তারপর খবর পাওয়া গেল যে ওই সাধুটাও একটা অজানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। লোক মুখে প্রচলিত যারা ওই গেস্ট হাউসের সাথে জড়িত থাকে তাদেরকে কখনো ওই সাধুর আত্মা দেখা দেয়, তাদেরকে সাবধান করে ওই গেস্ট হাউসের থেকে দূরে থাকার জন্য। আমি সাধুটার আত্মাকে আমি দেখেছি। এখানে যখন আসছিলাম তখন উনি আমাকে সাবধান করেছেন। তখন নিতিন বলল, তাহলে তো মশাই আপনার ওই বাড়িতে থাকা একদমই উচিত হবে না। আপনার ওই বাড়ি ছেড়ে এক্ষুনি অন্যত্র চলে যাওয়া উচিত। অভিরূপ বলল, তারপর কি হলো? তারপর অনেক লোক ওই গেস্ট হাউসটা কিনেছিল, অনেকেই ওই গেস্ট হাউসে থাকার জন্য এসেছিল, কিন্তু তারা সকলেই 7 দিনের মধ্যে কোনো না কোনোভাবে মারা যায়। তারপর এইসব ঘটনা ঘটার পর সবাই ওই গেস্ট হাউসটাকে ভুতুড়ে বলে আখ্যা দেয়। সাম্প্রতিক অতীশ হাজরা নামে একজন ওই গেস্ট হাউসটা কেনেন। আমি ওনার ম্যাগাজিনেই লেখালেখি করি। উনি কাল রাতে ওনার অফিসে রহস্যজনকভাবে খুন হয়েছেন। নিতিন বলল, উনি কিভাবে মারা গেছেন একটু বলতে পারবেন?
অভিরূপ বলল, উনি ওনার অফিসে রহস্যজনকভাবে মারা যায়। পুলিশের অনুমান ওনাকে কেউ খুন করেছে, কিন্তু পুলিশের কাছে পর্যাপ্ত প্রমাণ না থাকায় পুলিশ এই কেসটা ক্লোজ করে দিয়েছে। নিতিন বলল, বাবা, খুব সাংঘাতিক। নিতিনের সাথে কথা বলতে বলতে কখন যে বিকেল গড়িয়ে রাত হয়ে গেছে অভিরূপ বুঝতে পারেনি। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখল রাত 9টা বাজে। অভিরূপ নিতিনকে বলল, আজ আসি, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে স্যার, আসুন। যাওয়ার সময় নিতিন আবার অভিরূপকে সতর্ক করে বলল, ওই বাড়ি ছেড়ে এক্ষুনি অন্যত্র কোথাও চলে যান। আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আজ রাতটা আপনি আমার বাড়িতেও থাকতে পারেন। এই কাছেই আমার বাড়ি। অভিরূপ বলল, ধন্যবাদ, কিন্তু ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব, আজ রাতের ব্যাপার তো। চারিদিক শুনশান। গেস্ট হাউসে যাওয়ার রাস্তাটা বেশ অন্ধকার। অভিরূপ একাই ওই রাস্তা দিয়ে হেঁটে চলেছে। এমন সময় পিছন থেকে অভিরূপকে ওর নাম ধরে কে যেন ডাকলো। অভিরূপ, শুনতে পাচ্ছ? অভিরূপ পিছনে ফিরে দেখল সেই সাধুটা ওর পিছনে দাঁড়িয়ে আছে। অভিরূপ সাধুটাকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, এমন সময় সেই সাধুটা অভিরূপকে বলল, আজকের রাতটা তোমার জন্য খুবই ভয়ঙ্কর হতে চলেছে, সাবধানে থাকবে, আর যখনই তুমি কোনো বিপদে পড়বে তখনই এই শাঁখটা বাজাবে, রক্ষা পাবে। সেই সাধুটা অভিরূপকে একটা শাঁখ দিল। তারপর সাধুটা হাওয়ার মতো বাতাসে মিলিয়ে গেল। অভিরূপ যখন গেস্ট হাউসে পৌঁছালো তখন গেস্ট হাউসটা পুরো গাঢ় অন্ধকারে ঢাকা। অভিরূপের মাথার ওপর দিয়ে কয়েকটা রাত চড়া পাখি উড়ে গেল। আজকে অভিরূপের এই গেস্ট হাউসটাকে অন্য দিনের তুলনায় আলাদা রকম লাগছে। অভিরূপ ফোনের টর্চ জ্বালিয়ে গেস্ট হাউসের সদর দরজা খুলে ভিতরে ঢুকল। ভিতরে ঢুকে অভিরূপ মায়াকে ডাকল। মায়া, 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 শুনতে পাচ্ছ? অভিরূপ মায়াকে বার তিনেক ডাকল, কিন্তু মায়ার কোনো সাড়া পেল না। অভিরূপ গেস্ট হাউসের আলোটা জ্বালতে যাবে, এমন সময় দোতলার ঘর থেকে একটা মন্ত্র পড়ার আওয়াজ শুনতে পেল। অভিরূপ সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। দোতলার একটা ঘরে অভিরূপ একটা লাল আলো দেখতে পেল। ওই ঘরের দরজাটা ভেজানো ছিল। দরজাটা খুলতেই অভিরূপ যা দেখল তাতে ওর হৃৎস্পন্দন কয়েক মুহূর্তের জন্য যেন থেমে গেল। ঘরের মেঝেতে বেশ কয়েকটা পচা গলা লাশ পড়ে রয়েছে। লাশগুলোতে পোকা কিলবিল করছে। সে যে কি গা ঘিন ঘিন করা দৃশ্য তা বলে বোঝানো যাবে না। অভিরূপ এইসব দেখে হড় হড় করে বমি করে ফেলল। তারপর অভিরূপ নিজেকে একটু সামলে নিয়ে নিজের মনেই বলল, ঘরের মাঝখানে ওটা ওটা কি ঝুলছে? কাছে যেতেই অভিরূপ চমকে উঠল।
এ তো মায়া। তবে ও ওখানে কোনো সাধারণ মানুষ নয়, ও ওখানে ভয়ানক পিশাচে পরিণত হয়েছে। মায়া লম্বা লম্বা পা দিয়ে ঘরের সিলিংয়ের সঙ্গে উল্টো হয়ে ঝুলছে, আর একটা লাশের শরীর থেকে পরম তৃপ্তিতে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হঠাৎ লাশগুলোকে দেখতে দেখতে একটা জায়গায় চোখ আটকে যায় অভিরূপের। একটা লাশ অভিরূপের খুবই চেনা। কাছে গিয়ে দেখতে অভিরূপের হোশ উড়ে গেল। ওর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। অভিরূপ কোনো রকমে তোতলাতে তোতলাতে বলল, অতীশ হাজরা, এ তো অতীশ হাজরার লাশ। তারপর অভিরূপের আর বুঝতে দেরি হলো না অতীশ হাজরার আসল খুনি কে। অভিরূপ চিৎকার করে বলল, মায়া, ইউ বাস্টার্ড, তোকে যদি আমি আগে চিনতে পারতাম। এই বলে ঘরের মধ্যে থাকা একটা লাঠি নিয়ে মায়াকে অভিরূপ মারতে যাবে, কিন্তু পারল না। অভিরূপ ছিটকে মেঝেতে পড়ল। যেন মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি তাকে আগে যেতে বাধা দিল। অভিরূপের এই রকম অবস্থা দেখে মায়ার ঠোঁটে একটা হাড় হিম করা হাসি খেলে গেল। তারপর মায়া হাসতে হাসতে বলল, এই বাড়ির সঙ্গে যারা যুক্ত হয়েছে আমি তাদের সকলকে মেরে ফেলেছি। আর এবার তোমার পালা। এবার মায়া ধীরে ধীরে অভিরূপের দিকে এগিয়ে আসতে লাগলো। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে ঘরের সদর দরজার দিকে গেল, কিন্তু ঘরের সদর দরজা কিছুতেই খুলতে পারল না। অভিরূপ অনেকবার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। এবার অভিরূপ হাঁপাতে হাঁপাতে ঘরের একটি কোণে গিয়ে বসল। তারপর অভিরূপের মনে পড়ে গেল সাধুটির দেওয়া সেই শাঁখটার কথা। অভিরূপ তৎক্ষণাৎ নিজেকে একটু সামলে নিয়ে প্যান্টের পকেট থেকে সেই শাঁখটা বার করে নিজের সমস্ত শক্তি একান্ত করে শাঁখটি বাজালো। তারপর যা ঘটল তা বলে বোঝানো যাবে না। ঘরের মধ্যিখানে নেগেটিভ ও পজিটিভ শক্তির প্রচণ্ড সংঘর্ষ হতে লাগলো, আর সেই সংঘর্ষের ফলে ঘরের সমস্ত জিনিসপত্র ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। দেওয়ালে ফাটল ধরতে শুরু করলো। দেখতে দেখতে সেই ফাটলগুলো বিরাট আকার ধারণ করলো। এবার ঘরের মাঝ বরাবর ফাটল ধরতে শুরু করলো। অভিরূপ প্রাণপণে গেস্ট হাউসের দরজাটা খোলার চেষ্টা করছে। এমন সময় অভিরূপ মায়ার একটা প্রচন্ড হাড় হিম চিৎকার শুনতে পেল। অভিরূপ পেছন ফিরে দেখল ঘরের ভিতরের বাতাসের চাপে মায়ার শরীরটা দুমড়ে মুচড়ে শত খণ্ডে বিভক্ত হয়ে বাতাসে মিলিয়ে গেল। অভিরূপ এই সব মন্ত্রমুগ্ধের মতো দেখছিল। হঠাৎ তার সামনে গেস্ট হাউসের দরজাটা ভেঙে মেঝেতে পড়ে গেল। অভিরূপ প্রচন্ড ভয়ে আঁতকে উঠল। অভিরূপ এবার প্রাণপণে গেস্ট হাউসের সদর দরজাটা খোলার চেষ্টা করলো, কিন্তু এবার আর ওকে বেশি কষ্ট করতে হলো না। একটানে খুলে গেল দরজাটা। অভিরূপ দরজা খুলে গেস্ট হাউসের সামনের রাস্তা দিয়ে ছুটতে লাগলো। অভিরূপ অনেক দূর থেকে দেখতে পেল গেস্ট হাউসটা মাঝখান থেকে দুভাগে বিভক্ত হয়ে একটা প্রচণ্ড আর্তনাদ করে ধ্বংসস্তূপে পরিণত হলো।
আর সেই ধ্বংসস্তূপের মধ্যে গেস্ট হাউসের সেই ভয়ঙ্কর ইতিহাস চিরকালের জন্য চাপা পড়ে গেল। পরের দিন সকালে অভিরূপ ওর নিজের বাড়ি এসে পৌঁছালো। রামু এসে দরজা খুলে দিল। রামু অভিরূপের বাড়িতে কাজ করে। অভিরূপ রামুকে 1 কাপ চা করে নিয়ে আসার জন্য নির্দেশ দিল। রামু যথারীতি ঘাড় নেড়ে রান্নাঘরের দিকে চলে গেল। অভিরূপও ফ্রেশ হয়ে ডাইনিং রুমের সোফায় গিয়ে বসল আর টেবিল থেকে খবরের কাগজটি নিয়ে পড়তে লাগলো। খানিকক্ষণ পর রামু চা নিয়ে এলো। অভিরূপ চায়ের কাপে চুমুক দিল। তারপর রামু অভিরূপকে একটা সাদা খামে মোড়া চিঠি দিল আর বলল, বাবু, আপনার জন্য চিঠি। আমার জন্য চিঠি? কে পাঠিয়েছে? কাল সকালে গেটের তলায় চিঠিটা পড়েছিল। আমি মনে করলাম এটা হয়তো আপনার কোনো দরকারি চিঠি, তাই রেখে দিয়েছিলুম। অভিরূপ চিঠিটাকে উল্টে পাল্টে দেখে নিয়ে চিঠির প্রথম ভাঁজ খুলল। চিঠিটার প্রথম ভাঁজে লেখা আছে একটি সতর্কবাণী, সাবধান, চিঠিটি পড়বেন না। অভিরূপ প্রথমে মনে করল তাকে হয়তো কেউ ভয় দেখানোর চেষ্টা করছে। তারপর অভিরূপ চিঠির দ্বিতীয় ভাঁজটি খুলে ফেলল এবং তাতে লেখা আছে 6টি লাইনের একটি কবিতা। অভিরূপ সেই কবিতাটি পড়ল। In shadows deep, where darkness thrives, the devil dances, cunning alive. With flames for eyes and horn that gleams, he tempts the soul with twisted dreams. In whisper low, his promises weaves a symphony of sin where hearts deceive. কবিতাটি পড়ার কয়েক মুহূর্তের মধ্যে অভিরূপের মনের ভিতরে ছ্যাদ করে উঠল। তারপর নিতিনের বলা সেই 6 লাইনের কবিতার কথা অভিরূপের মনে পড়ে গেল। ওটা কোনো সাধারণ কবিতা নয়, ওটা মৃত্যুদূতকে জাগানোর মন্ত্র। ওই মন্ত্রটা যেই পড়বে তার মৃত্যু অবধারিত। অভিরূপের হাত পা থর থর করে কাঁপতে লাগলো। অভিরূপ এবার বুঝতে পারল সে নিজের অজান্তেই মৃত্যুদূতকে আবার জাগিয়ে ফেলেছে, এবং অভিরূপ এটাও বুঝতে পারল যে ও 7 দিনের মধ্যেই মারা যাবে। তারপর এক অজানা রোগে আক্রান্ত হলো অভিরূপ। ধীরে ধীরে অভিরূপের শরীর খারাপ হতে শুরু করলো। খাওয়া দাওয়া ছেড়ে দিল, চোখের তলায় কালি পড়ে গেল। অভিরূপ অনেক ডাক্তার দেখালো, কিন্তু কোনো ডাক্তারই অভিরূপের রোগ ভালো করতে পারল না। একটা অজানা ভয় অভিরূপের মনের ভেতরে ছুটে বেড়াতে লাগলো। দেখতে দেখতে অভিরূপ শয্যাশায়ী হয়ে পড়ল। অভিরূপের শরীর ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। অভিরূপের শরীর দেখলে মনে হতো যেন ওর শরীর থেকে কেউ সমস্ত রক্ত টেনে নিংড়ে বার করে নিয়েছে। এইভাবেই কয়েকদিন চলার পর একদিন স্থানীয় সংবাদপত্রে অভিরূপের মারা যাওয়ার খবর প্রকাশিত হলো। তো কেমন লাগলো আমাদের এই 14তম আড্ডা? যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আর এই গল্পতে প্রত্যেকটা চরিত্রই হচ্ছে কাল্পনিক, আর এই গল্পটা শুধু বিনোদনের জন্য, এখানে কোনো কুসংস্কার প্রচার করা হচ্ছে না। আর যদি আপনারা, আমি দেখছিলাম কালকে অ্যানালিটিক্স,
আপনারা অনেকেই চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন না, জাস্ট দেখে চলে যাচ্ছেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি এরকম আপনারা করতে থাকেন এই গল্পটার জন্যেও, তাহলে হয়তো পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠবেন হঠাৎ করে দেখবেন দরজার চৌকাটের বাইরে একটা চিঠি। তারপর বাকিটা আপনারা জানেন কি হবে। যদি আপনারা চান যে এটা আপনাদের সাথে না হোক, তো প্লিজ যেগুলো বললাম সেগুলো করে দেবেন। আর আমাদের সাথে আজকে এই আড্ডায় ন্যারেটর নিতিন ঘোষ, সাধু, হোটেলের বেয়ারা আর চাকরের চরিত্রে আমি অর্পণ, অতীশ হাজরার চরিত্রে পুনর্জিৎ, মায়ার চরিত্রে মিলি, পোস্টার ডিজাইন পুনর্জিৎ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে আমি অর্পণ, আর আমাদের ইন্ট্রো সং করেছে সৌমদীপ আর ওর টিম। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের দিনের আড্ডায়। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।